জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বৈদিক সাহিত্যগুলো বা বৈদিক পিরিয়ড নিয়ে আলোচনা করছি। তার মধ্যে ব্রাহ্মণ পাঠটা আমরা দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে উপনিষদ। যারা আইএস পরীক্ষা দেয় অপশনালের ক্ষেত্রে উপনিষদ একটা মারাত্মক টপিক। যারা আমাদের WBCS অপশনাল দেয় উপনিষদ একটা গুরুত্ব টপিক। যারা নেট সেট দেয় একটা গুরুত্ব টপিক, এবং পিএসসি এবং SST যারা দেবে আগামী দিনে উপনিষদ দিয়ে প্রশ্ন আসবে ধরে নিতেই পারো। যে হারে কম্পিটিশান, যে হারে প্রশ্নের ট্র্যাডিশন ঐতিহ্য দিনের পর দিন গতিময় হচ্ছে, সেখানে কিন্তু খুঁটি এবং পুঙ্খানুপুঙ্খ পড়বে। বৈদিক সাহিত্য নিয়ে একটা ক্লাস তো নয়, প্রত্যেকটা টপিকের উপর একটা দুটো করে ক্লাস আমি দিয়ে যাব। এর ফল আগামী দিনে বুঝতে পারবে যে স্যার আমাদের জন্য ভবিষ্যতের জন্য কতটা অ্যাডভান্স তৈরি করে দিয়ে গেছে আমাদেরকে। উপনিষদ আজ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। জানা স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপনিষদ কেমন লাগছে অবশ্যই জানাবে। চ্যানেলটা ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করবে, অন্যদের একটু শেয়ার করবে, কারণ এই তথ্যগুলো তোমাদের খুবই হেল্পফুল বা কাজে লাগে বলে আশা করছি। উপনিষদ নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে আমি দেখানোর চেষ্টা করবো আজকে তোমাদের সামনে। তো উপনিষদ শুধু কি সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এটুকুই থেমে থাকবো? না, একদম দেখে নাও উপনিষদ কাকে বলবো আমরা। এক কথায় বলেছি উপনিষদ হচ্ছে জ্ঞানমার্গ, মনে রাখবে। ব্রহ্ম এবং আত্মার মধ্যে সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে উপনিষদের একটা মূল কাজ। অর্থাৎ আত্মশিক্ষাই হচ্ছে উপনিষদের একটা মূল পাঠ বা দিক বলতে পারি। এবং আমাদের যে গাঙ্গেজ উপত্যকা রয়েছে সেখানে যে উপনিষদ রচিত হয়েছিল বলে অনুমান করছি আমরা। শোপেনহেগেনের মত দেব যে মুন্ডক মানে ব্যাং, সেই ব্যাঙের যে কথোপকথন সেখান থেকেই তৈরি হয়েছে। তাই এটা খুব একটা গুরুত্ব আছে বা নেই এরকম দোদুল্যমান একটা তৈরি করছেন শোপেন, পরে দেখাবো আমি। উপনিষদ রচনাতে ব্রাহ্মণ শ্রেণীর পরিবর্তে ক্ষত্রিয় শ্রেণী, ভালো করে মনে রাখবে, ক্ষত্রিয় শ্রেণীর বিশেষ অবদান দেখা যায়। তাই ব্রাহ্মণদের থেকে বেশি ভূমিকা নিয়েছিল ক্ষত্রিয়রা। উপনিষদের পদ্য, গদ্য, গদ্য তিনটি রচিত হয়েছিল। শুধু পদ্যে বা শুধু গদ্য এবং গদ্যে মিলিয়ে রচিত হয়েছিল এই উপনিষদ, ভালো করে মনে রাখবে। এই সম্পর্ক কি না, ব্যক্তির মোক্ষ প্রাপ্তি যখন ঘটাবে তখন ব্রহ্ম এবং আত্মার সম্পর্ক প্রগাঢ় হয়। এটা উপনিষদে বারবার করে বলা হচ্ছে যে ব্রহ্ম এবং আত্মার প্রগাঢ় হবে, মোক্ষ প্রাপ্তি ঘটাবে। তার জন্য উপনিষদ তাকেই বলবো আমরা। ব্রহ্মকে সত্য, জগৎকে মায়া বলা হয়েছে, মনে রাখবে এইটা। যেখানে আরণ্যককে রহস্য বলা হয়েছে, ঠিক তেমনি উপনিষদকেও রহস্য বা গুরু রহস্য বলা হয়েছে, মনে রাখবে এইটা। উপনিষদের সময়কাল রেলে গ্রুপ ডিতে পেয়েছিলাম 600 খ্রিস্টপূর্বাব্দের সমসাময়িক সংকলিত হয়েছিল বলে আমাদের অনুমান। যা সে শ্বেতাশ্বর উপনিষদে সর্বপ্রথম মোক্ষ এবং মায়া চর্চার উল্লেখ করা হয়েছে। এই শ্বেতাশ্বর উপনিষদটা প্রত্যেকে মার্ক করে রাখবে, যেখানে মোক্ষ এবং মায়া চর্চা উল্লেখ করা হয়েছে। উপনিষদের ব্রহ্মকে নেতি বা অনিবর্চনীয়, ভালো করে শব্দটা মনে রাখবে, যাকে আমরা নির্বাচন করতে পারি বা পারি না। কখনো আমরা বলছি গুরুত্ব আছে, কখনো বলছি না গুরুত্ব নেই। ভীষণ চর্চিত জায়গা এটা এখনো। এবারে উপনিষদের মধ্যে বেশ কিছু উপনিষদ আছে, যেমন দারাশিক 52টা উপনিষদের ফার্সি অনুবাদ করেছিল। সবগুলো আমি সম্ভব করতে পারিনি। তা বেশ কিছু উপনিষদ যেগুলো আমরা এখানে কি বলা আছে ইম্পর্টেন্টগুলো আমি দেখিয়ে যাব। 1 নম্বরে আমি রেখেছি ছান্দোগ্য উপনিষদ, ভালো করে তোমরা দেখবে, খুব কাজে লাগতে পারে। ছান্দোগ্য উপনিষদ খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। হ্যাঁ, দেখে না, একে রেখেছি। দেখো, ঋগ্বেদে আমরা কৃষ্ণের প্রথম পরিচয় পাচ্ছি। কৃষ্ণের উল্লেখ কোথায় আছে? ঋগ্বেদে। দেবকীনন্দন কৃষ্ণের উল্লেখ কোথায় আছে? ছান্দোগ্য উপনিষদে। দুটো প্রশ্নই কিন্তু দিয়েছে। কৃষ্ণের উল্লেখ প্রথম কোথায় পাচ্ছি? ঋগ্বেদ। যে কৃষ্ণকে ঋগ্বেদে কি বলা হয়েছে? রাক্ষস বলা হয়েছে, ইন্দ্রের শত্রু বলা হয়েছে কৃষ্ণকে। সেই দেবকীনন্দন কৃষ্ণ যখন বলছে তখন উত্তর কিন্তু ঋগ্বেদ হবে না, ছান্দোগ্য উপনিষদ। ইম্পর্টেন্ট ভীষণ, একদম চাকরি পাওয়ার মতো তথ্য। কৃষ্ণের উল্লেখ প্রথম কোন বেদ? ঋগ্বেদ। দেবকীনন্দন কৃষ্ণের উল্লেখ ছান্দোগ্য উপনিষদ। এবং কৃষ্ণ কি বলা হয়েছে? দেবকীর পুত্র এবং অঙ্কিরসের শিষ্য বলা হয়েছে এই উপনিষদে, অর্থাৎ ছান্দোগ্য উপনিষদে। এই ছান্দোগ্য উপনিষদে তুমি সেই ব্রহ্ম তত্ত্বতম সেই কথাটি উল্লেখ আছে। আরেকবার, তুমি সেই ব্রহ্ম কথাটি কোন উপনিষদে উল্লেখ করা আছে? তুমি সেই ব্রহ্ম তত্ত্বতমসি কোথায় উল্লেখ করা আছে? ছান্দোগ্য উপনিষদে। অর্থাৎ এই উপনিষদেই প্রথম কি বলা হয়েছে না, প্রাচীনতম যে উপনিষদগুলো বলি তার মধ্যে অন্যতম হিসাবে আমরা ছান্দোগ্য উপনিষদকে উল্লেখ করছি। এখানে আমি উল্লেখ করেছি প্রাচীনতম উপনিষদ হিসাবে আমরা
ছান্দোগ্য উপনিষদকে চিনি। এই উপনিষদে সর্বখলিদং ব্রহ্ম, সর্বখলিদং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই সবকিছু উল্লেখ করা রয়েছে। কোথায়? ছান্দোগ্য। এবং এই ব্রহ্মই অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছিল বলে ছান্দোগ্য উপনিষদে বারবার বলা হয়েছে ব্রহ্মই অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। মোর এক বেটা, ব্রহ্মকে বাদ দিয়ে এই মহাবিশ্বে অতিরিক্ত কিছুই নেই, সবকিছুই হচ্ছে ব্রহ্ম, ছান্দোগ্য উপনিষদে বারবার বলা হয়েছে। আর কি বলবো, বিবাহ গানের প্রাচীনতম নিদর্শন, একদম 2-3 বার কোশ্চেন রিপিট হয়েছে নেটসেট পরীক্ষায়। বিবাহ গানের প্রাচীনতম নিদর্শন কোন উপনিষদে বলা রয়েছে? আমাকে বলতে হবে না, ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। এবারে আসছি আমরা দ্বিতীয় উপনিষদ, বৃহৎ আরণ্যক উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট। বৃহৎ আরণ্যক উপনিষদে আমি ব্রহ্ম বা অহং ব্রহ্মামি কথার উল্লেখ আছে। তা ব্রহ্মই সব কিছু, ছান্দোগ্য উপনিষদ। আমি ব্রহ্ম, বৃহৎ আরণ্যক উপনিষদ। এই বৃহৎ আরণ্যক উপনিষদটা ভালো করে মনে রাখবি, আমি ব্রহ্ম বা অহং ব্রহ্মামি। এই উপনিষদের প্রবক্তাকে যাজ্ঞবল্ক্য। এই উপনিষদ বলতে কোনটা? বৃহৎ আরণ্যক উপনিষদের প্রবক্তা হলেন যাজ্ঞবল্ক্য। এই উপনিষদ অনুসারে আত্মার সব কিছু দেখেই শুনে বুঝে কিন্তু কেউ তাকে দেখতে, শুনতে বা বুঝতে পারে না। মোর এক ভাইটা বারবার করে বলে যাচ্ছে। আর কি বলেছে? সেট পরীক্ষার প্রশ্ন, এই বৃহৎ আরণ্যক উপনিষদে গার্গীর সাথে যাজ্ঞবল্ক্যের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার উল্লেখ রয়েছে। তাহলে গার্গীর সাথে যাজ্ঞবল্ক্য, যিনি সংকলন বা আমাদের প্রবক্তা, তার কথোপকথন উল্লেখ রয়েছে গার্গীর সঙ্গে যাজ্ঞবল্ক্যের বৃহৎ আরণ্যক উপনিষদে। মার্ক করে দেখে না ভালো করে। এছাড়াও জনক দ্বারা ব্রাহ্মণ যাজ্ঞবল্ক্যকে শিক্ষাদান উল্লেখ রয়েছে, যে ব্রাহ্মণ যাজ্ঞবল্ক্যকে শিক্ষাদান করছে জানক দ্বারা। এটা কোথায় বলা আছে? বৃহৎ আরণ্যক উপনিষদে কিন্তু বলা আছে। আর কি বলা আছে না, এই বৃহৎ আরণ্যক উপনিষদে ব্রহ্মকে মানুষের বৃদ্ধির থেকে আলাদা চিহ্নিত করা হয়েছে। কি বলা হয়েছে দেখে নাও। হ্যাঁ, ব্রহ্মকে মানুষের বুদ্ধির থেকে আলাদা বলে চিহ্নিত করা হয়েছে। অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার দিকে আলোর দিকে, এইগুলো বলা হয়েছে। তাই আপনি যদি অসত্য থাকেন সত্যের দিকে আসুন, অন্ধকার দিকে থাকেন আলোর দিকে আসুন। কোথায় বলা হচ্ছে? বৃহৎ আরণ্যক উপনিষদে। এবারে আসবো মুন্ডক উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট। মুন্ডক উপনিষদে ব্রহ্মার সাথে সম্পর্কপ্রাপ্ত আত্মাজ্ঞানকে বলা হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যা শব্দটা ভালো করে মনে রাখবে, মুন্ডক উপনিষদে বলা আছে। আর কি বলা আছে না, পরা অপরা শব্দ দুটি। তাহলে এই উপনিষদ অর্থাৎ মুন্ডক উপনিষদে দুটি শব্দ মনে রাখবে, পরা এবং অপরা। এই উপনিষদ দুটো যে বিদ্যা, একটা হচ্ছে পরা, অপরটা হচ্ছে অপরা। এটা মুন্ডক উপনিষদের পাঠ। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিচ্ছে, কি বলছে? সত্যমেব জয়তে কথার উল্লেখ আছে মুন্ডক উপনিষদ। এছাড়াও যজ্ঞ এক ভেঙে যাওয়া নৌকা, এই বাক্যটি বলা আছে কোথায়? না, মুন্ডক উপনিষদে। সত্যমেব জয়তে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম যে রাজ্যপাল হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচার্য, যিনি গান্ধীজির বিয়াই ছিলেন সম্পর্কে, যাকে মাদ্রাজে গান্ধী বলা হয়, সেই চক্রবর্তী রাজা গোপালাচার্যের আত্মজীবনীমূলক বইয়ের নাম সত্যমেব জয়তে, যেটা আমাদের অশ্বস্তম্ভের নিচে দেবনাগরী হরফে লেখা রয়েছে সত্যমেব জয়তে, চক্রবর্তী রাজা গোপালাচার্যের আত্মজীবনীমূলক বই। সেই শব্দটি কথা উল্লেখ আছে মুন্ডক উপনিষদে। এবং যজ্ঞ এক ভেঙে যাওয়া নৌকা, এটা উল্লেখ করা আছে কোথায়? না, মুন্ডক উপনিষদে। মান্ডুক্য উপনিষদ, নেক উপনিষদ, এই উপনিষদে বলা হয়েছে সমগ্র বিশ্ব ব্রহ্মা থেকে উৎপত্তি হয়েছে। ব্রহ্ম দুই প্রকার, ব্রহ্ম কি? সগুণ ব্রহ্ম এবং নিগুণ ব্রহ্ম। তাহলে ব্রহ্ম থেকেই সমগ্র বিশ্ব উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। মান্ডুক্য উপনিষদে বলা হচ্ছে ব্রহ্ম দুই প্রকার, এই উপনিষদে বলা হয় সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম। নেক্সট উপনিষদ প্রশ্ন উপনিষদ। এই উপনিষদের প্রধান ঋষি হলেন পিপ্পলাদ। আরেকবার, পিপ্পলাদ কোন উপনিষদের মূল ঋষি? প্রশ্ন উপনিষদ। এই উপনিষদে 6 জন অন্যান্য ঋষির কথোপকথন উল্লেখ রয়েছে। পিপ্পলাদটা ভালো করে মনে রাখবে, প্রশ্ন দিয়ে দিতে পারে। ঐতরীয় উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট। এই উপনিষদে পৃথিবী সৃষ্টির সম্পর্কে বলা রয়েছে পরিষ্কারভাবে, এই আমাদের ঐতরীয় উপনিষদে, ভালো করে দেখে নাও। আর এই উপনিষদে 3টি লোকের বিবরণ রয়েছে, তারা হলেন মৃত্যুলোক, পিতৃলোক এবং স্বর্গলোক। আর একবার বলবো, এই মৃত্যুলোক বা পিতৃলোক বা স্বর্গলোক শব্দটি কোথায় উল্লেখ রয়েছে? ঐতরীয় উপনিষদে। 3টি লোকের মৃত্যুর পরে আত্মার বাস বলে এটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। আসবো কেন উপনিষদ। এই উপনিষদ পদ্য এবং গদ্যে রচিত, গদ্য পদ্যে রচিত কেন উপনিষদ। এখানে উমা হৈমবতী, যেমন দেখিয়ে এলাম আমরা এই গার্গী এবং যাজ্ঞবল্ক্য,
তেমনি উমা এবং হৈববতী আখ্যানের উল্লেখ রয়েছে কোন উপনিষদে? দেখো গার্গীটা এবং যাজ্ঞবল্ক্যটা বইয়ে পাওয়া যাচ্ছে। উমা হৈববতীর যে ক্লারিফিকেশন সেটা কোন উপনিষদে আছে, কেন উপনিষদে উল্লেখ করা রয়েছে, ভালো করে মনে রাখবে। অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে তর্ক বিতর্ক দ্বারা প্রশ্ন উত্তর চলছে, কেন উপনিষদে কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছে বারবার করে। এবারে আসি কট উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট। সাংখ্য শব্দ সম্পর্কে আলোচনা আছে। এই সাংখ্য শব্দটা কপিলের যে সাংখ্য, সেই সাংখ্য শব্দের উল্লেখ আছে কোন উপনিষদে? কট উপনিষদে। মনে রাখবে এই উপনিষদে যম নচিকেতাকে ওম এবং আত্মার গুরু বলে চিহ্নিত করেছে। আরেকবার, এই উপনিষদে যম নচিকেতাকে ওম এবং আত্মার গুরু বলছেন। কোন উপনিষদে? কট উপনিষদে। নচিকেতা নামটা ভালো করে মনে রাখবে। এই উপনিষদে যম ও নচিকেতার মধ্যে বারংবার তর্ক বিতর্ক উল্লেখ আছে, ভালো করে মনে রাখবে, যেটা কট উপনিষদে বারবার করে উল্লেখ করা হচ্ছে। এবং এই উপনিষদে নারীকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। নচিকেতা আখ্যানটি উপনিষদের গুরুত্বপূর্ণ বিষয়। তো নচিকেতা আখ্যান গুরুত্ব বিষয় হলেও নারীকে সবচেয়ে ইম্পর্টেন্স কম দেওয়া হয়েছে এই কট উপনিষদে। নেক্সট আছে শ্বেতাশ্বর উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট। শ্বেতাশ্বর উপনিষদ, এই উপনিষদে মোক্ষ এবং নবদা ভক্তির চর্চা, বারবার নতুন নতুন ভক্তি আনতে হয় মানুষের প্রতি, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে, ভালো করে মনে রাখবে। আর কি আছে? এই উপনিষদে ব্রহ্মর প্রাপ্তির জন্য যোগ এবং যৌগিক ক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই যোগ এবং যৌগিক ক্রিয়া হচ্ছে এই উপনিষদের মূল বিষয়। নেক্সট তৈত্তিরীয় উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। গুরু ও শিষ্যের মধ্যে নিয়ম শৃঙ্খলা বা ডিসিপ্লিনটা ভীষণ উল্লেখ করা হয়েছে। আদর্শ ব্যবহার, তার ডিসিপ্লিনটা তৈত্তিরীয় উপনিষদ বারবার শিখিয়ে গেছে আমাদেরকে। গুরু শিষ্যের মধ্যে রিলেশন কেমন হওয়া দরকার, আদর্শ ব্যবহার, গুড বিহেভিয়ার কেমন হওয়া দরকার, এটা তৈত্তিরীয় উপনিষদে বারবার করে কিন্তু বলা হয়েছে, ভালো করে মনে রাখবে। এবং এই উপনিষদে বলা হয়েছে সদা সত্য কথা বলিবে। এই যে আমরা বলি সহজ পাঠ করতাম আমরা, সদা সত্য কথা বলিবে, কোন উপনিষদে বলা রয়েছে? এরকম প্রশ্ন দিচ্ছে। বিভিন্ন ভারত যে এগ্রিকালচার একটা ডিপেন্ড কান্ট্রি, এই যে প্রচুর শস্য উৎপাদন কথা প্রথম কোথায় বলা হচ্ছে? এই তৈত্তিরীয় উপনিষদে কিন্তু বলা হয়েছে। নেক্সট মৈত্রায়নী উপনিষদ, এতে কি আছে? দুটি অসামাজিক কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি হলো মেয়েদের জুয়া খেলা সমান চিহ্নিত করা হয়েছে। তাই মেয়েদের জুয়া খেলা হচ্ছে একটা অসাময়িক কাজ, আর মহিলাদের মদের সমান, অর্থাৎ মহিলারা মদের সমতুল্য বা মেয়েদের জুয়ার সমান বলছে। তাই দুটো অসামাজিক কথা উল্লেখ করা হয়েছে, মেয়েদের জুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই জুয়া খেলা শোচনীয় নয়, মেয়েদের পক্ষে শোভনীয় নয়, বা মেয়েদের মদ খাও শোভনীয় নয়, এই ইঙ্গিতগুলো কিন্তু দিয়ে দিচ্ছে তৈত্তিরীয় উপনিষদে। এবারে আসবো, নেক্সট এবারে আসি দশ উপনিষদ, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে আমরা দেখে নেব। এই উপনিষদে আধ্যাত্মিক চিন্তা উল্লিখিত হয়েছে দশ উপনিষদে। এতে গীতায় উল্লেখিত নিষ্কাম কর্মের বিবরণ পাওয়া যায়। আর নিষ্কাম কর্মের উল্লেখ প্রথম গীতায় আছে। সে নিষ্কাম কর্মের বিবরণ প্রথম কোথায় পাওয়া যাচ্ছে? অবশ্যই নেব আমরা উপনিষদে, ভালো করে মনে রাখবে। এইগুলো গেল ইম্পর্টেন্ট উপনিষদ এবং সেখানে কি বলা আছে সংক্ষেপে তুলে ধরলাম। এবারে ভালো করে বলে দিই, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষের মতো মানুষ পরবর্তীকালে দেখবো আমরা এতে অনুপ্রাণিত হবে। মডার্ন পার্টটা জাস্ট টাচ করে দিয়েছি, তোমাদের দেখে নেবে। কি দেব? দেখো এই নবজাগরণ আন্দোলনের শুক্তারা, ভারতের নবজাগরণ আন্দোলনের প্রমিথিউস, প্রথম যিনি আধুনিক মানুষ রামমোহন রায়, তিনিও কিন্তু যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে 1815 সালে, সেখানে আমরা দেখছি 1815 সালে আত্মীয় সভা, 1828 সালে ব্রাহ্ম সভা, 1830 সালে ব্রাহ্ম সমাজ, সে সবই কিন্তু উপনিষদ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। রামমোহনের যে ব্রাহ্ম আন্দোলন সেটা পুরোপুরি কিন্তু উপনিষদ থেকে ইন্সপিরেশন পেয়েছিল। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী যে বেদে প্রত্যাবর্তন স্লোগান দিয়েছিল, সেখানে উপনিষদের একটা পাঠ ছিল। অরবিন্দ ঘোষ যিনি পণ্ডিচেরিতে মারা যান, তিনিও কিন্তু আমাদের উপনিষদের উপর কিন্তু ডিপেন্ড করেছিলেন, ভালো করে মনে রাখবে, বা অনুপ্রাণিত হয়েছিল। এবারে প্রশ্ন দিচ্ছে বেশ কিছু জায়গা দেখে নেওয়া দরকার আছে যে প্রশ্ন উপনিষদ কিসে রচিত? শুধু গদ্য, শুধু পদ্য, গদ্য পদ্য? উত্তর হবে গদ্য পদ্যে রচিত প্রশ্ন উপনিষদ, একদম কম্পিটিটিভ প্রশ্ন। পদ্য আকারে, শুধু পদ্য আকারে যে রচিত দেখে নিয়ে যাক, মুন্ডক উপনিষদ, শ্বেতাশ্বর উপনিষদ, কট উপনিষদ এবং ঈশোপনিষদ, এইগুলি। শুধু গদ্য আকারে রচিত দেখে নিয়ে যাক, মান্ডুক্য উপনিষদ, ঐতরীয় উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কৌশিতকী উপনিষদ, ভালো করে মনে রাখবে। গদ্য পদ্যে প্রশ্ন উপনিষদ, শুধু পদ্যে নামগুলো দেখে নাও, শুধু গদ্যে নামগুলো দেখে নাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
মোট 108টি উপনিষদের উল্লেখ রয়েছে আমাদের মুক্তি উপনিষদে, ভালো করে মনে রাখবে এটা। তো দার্শনিক শঙ্করাচার্য 10টা উপনিষদের ভাষ্য লিখেছিলেন। সেই 10টা প্রাচীনতম নাম বলবো যেগুলো শঙ্করাচার্য কাজ করে গেছিল। সেই প্রাচীনতম 10টার নাম, তত্ত্ব 10টা: ঈশ উপনিষদ, কেন উপনিষদ, কট উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মণ্ডুক্য, মান্ডুক্য, তৈত্তিরীয়, ঐতরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক। এই 10টা উপনিষদ কিন্তু শঙ্করাচার্য উল্লেখ করে যাচ্ছে ইম্পর্টেন্ট হিসাবে, মনে রাখবে এটা। তবে 10টি উপনিষদের মধ্যে সবচেয়ে বড় উপনিষদ হলো বৃহদারণ্যক, আর সবচেয়ে ক্ষুদ্রতম হলো মান্ডুক্য। দুটি প্রশ্ন দিয়েছিল। 10টি ইম্পর্টেন্ট উপনিষদের মধ্যে সবচেয়ে বৃহত্তম বা বড় উপনিষদ হচ্ছে বৃহদারণ্যক, সবচেয়ে ক্ষুদ্রতম উপনিষদের নাম হচ্ছে মান্ডুক্য। এর আগে বলে এসেছি মুঘলজি শাহজাহানের পুত্র দারাশিকো 52টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিল। বলা বাহুল্য আকবরের আমলে প্রথম কিন্তু উপনিষদ ট্রান্সফার করার কাজ শুরু হয়েছিল। আকবর আমরা জানি ট্রান্সলেট ডিপার্টমেন্ট বা অনুবাদ দপ্তর গঠন করেছিল, সেখানে কিন্তু প্রথম উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করার কাজ শুরু হয়ে যায়। পরবর্তীকালে আমরা দেখছি যে শাহজাহানের আমলে দারাশিকো 52টি উপনিষদ কিন্তু ফার্সি ভাষায় কিন্তু তিনি অনুবাদ করেছিল। অনুবাদগুলোর নাম সিররে ই আকবর বা সিররে অশ্বার, দ্য গ্রেট সেক্রেট, 3টে নাম দিয়েছিল। তাই দারাশিকো যে উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করলো তার নাম সিররে ই আকবর। আরেকবার সিররে ই আকবর বা সিররে অশ্বার, দ্য গ্রেট সেক্রেট। এগুলো কিসের অনুবাদ? রামায়ণের ফার্সি অনুবাদ, মহাভারতের ফার্সি অনুবাদ, গীতার ফার্সি অনুবাদ বা আমাদের উপনিষদের ফার্সি অনুবাদ। খুব খেয়াল করবে এইগুলো দারাশিকো যেটা করেছিল। সবচেয়ে সুশিক্ষিত ছিল দারাশিকো কিন্তু, মনে রাখবে এটা। এবং উপনিষদকে ফার্সি ভাষা অনুবাদ করার পর দারাশিকো যে উপাধিতে ভূষিত হন তার নামটা সংস্কৃত ই কলন্দর। আরেকবার, সংস্কৃত ই কলন্দর কাকে বলা হয়? দারাশিকোকে উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করার পর এই উপাধি তিনি পেয়েছিলেন, ভালো করে মনে রাখবে। এবার ছোট্ট করে বলে দিই, এই শোপেনহেগের নামটা একটু বলবো। যিনি বলছেন, বলে এসেছি তোমাদের আগে, এই শোপেনহাওয়ার। উপনিষদের মতো উন্নত বিশ্বের আর কোনো সাহিত্য নেই। উপনিষদ সবচেয়ে বিশ্বের একটা উন্নত সাহিত্য, শোপেনহাওয়ার বলছে। এই সাহিত্য আমরা জীবনের সমর্থন, এটি হবে আমার মৃত্যুর সান্ত্বনা, বলছেন শোপেনহাওয়ার। তো তার মতে মান্ডুক্য উপনিষদে একটি ব্যাঙের, সংস্কৃত ভাষায় মণ্ডুক শব্দের অর্থ হলো ব্যাঙ, মনে রাখবে এইটা। রূপকাশ্রিত উক্তিগুলি ভ্রান্তি সাধারণ উৎস, এটা কে বলছে? শোপেনহাওয়ার, মনে রাখবে এইটা। উপনিষদটা ব্যাঙ একটা শব্দ উল্লেখ করছে, যার বাংলা অর্থ ব্যাঙ, অর্থাৎ মুন্ডক শব্দের অর্থ হচ্ছে ব্যাঙ। এটা কে বলছে? শোপেনহাওয়ার। এবারে লাস্ট দেখলাম বিভিন্ন রাজ্যের সেট প্রশ্নগুলো ঘাঁটতে গিয়ে বেশ কিছু উক্তি তুলছে, সেইগুলোকে পুরো গোছ করে এক জায়গায় বেঁধে দিয়েছি, ভালো করে খেয়াল করো। সংস্কৃত উক্তিগুলো বলবো। প্রজ্ঞানং ব্রহ্ম, প্রজ্ঞানী হলেন ব্রহ্ম, কোথায় বলা আছে? মহাবাক্যটি ঐতরীয় উপনিষদে। আরেকবার, প্রজ্ঞানং ব্রহ্ম বা প্রজ্ঞানী হলেন ব্রহ্ম, ঐতরীয় উপনিষদে উল্লেখ রয়েছে। আর একটা সংস্কৃত উদ্ধৃতি, ব্রহ্মস্মা, আমি ব্রহ্ম, কোথায় বলা আছে? বৃহদারণ্যক উপনিষদে। এগুলো বলে এসেছি, তবু একবার এখানে ছকে দিয়েছি যাতে তোমার সুবিধা হয়, মনে রাখবে এইটা। বৃহদারণ্যক উপনিষদে বলা আছে অহং ব্রহ্মামি। নেক্সট, এবার নেক্সট কি বলা আছে? সংস্কৃত উদ্ধৃতি আরেকটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, আরেকটা দেওয়া রয়েছে। হ্যাঁ, তত্ত্বমসি বা তুমি সেই মানুষ, এইটা উল্লেখ রয়েছে ছান্দোগ্য উপনিষদে। সংস্কৃত আরেকটা নাম বলবো, অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, কোথায় বলা আছে? মান্ডুক্য উপনিষদ। এই উক্তিগুলো কিন্তু তুলে দিয়েছে। এটা বলে এসেছি একটু আগে, আকবর প্রথম উপনিষদের প্রথম ফার্সি অনুবাদ হয়েছিল তার অনুবাদ দপ্তর থেকে, এটা বলে এসেছিলাম। দারাশিকো পরবর্তীকালে এটাকে জনপ্রিয় করেছিল। তবে 1775 সালে একটু নামটা বলবো সকলের সামনে, এই নামটা একটু মার্ক করো সবাই। হ্যাঁ, 1775 সালে সকলের সামনে উন্মোচিত হলো চার্লস উইলকিন্স দ্বারা। যখন চার্লস উইলকিন্স উপনিষদকে একদম ইংলিশে স্ট্রং করলেন, ভালো করে মনে রাখবে। পরবর্তীকালে আব্রাহাম হায়োসিন্থ এই অ্যানিকুইটি দুপেরন যেটা কাজ করেছিল, সেটা পরবর্তীকালে আরো উপনিষদের উপর কাজ করলেন আব্রাহাম হায়োসিন্থ। প্রথম চার্লস উইলকিন্স, তারপরে আব্রাহাম হায়োসিন্থ, এরা কিন্তু এগুলো আস্তে আস্তে করে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিল উপনিষদকে। ফলে উপনিষদ কিন্তু জনসাপেক্ষে চলে এসেছিল। পরবর্তীকালে উপনিষদ ফরাসি ভাষায় ল্যাটিনে অনুবাদ করা হয়েছিল এবং সেটা করেছিল জেন্টিল, ভালো করে মনে রাখবে। 1775 সালে জেন্টিলের কাছ থেকে উপনিষদের পাণ্ডুলিপি নিয়ে ফরাসি এবং ল্যাটিনে অনুবাদ করে দেওয়া হলো। এবং 1802 থেকে 4 সালে ল্যাটিন অনুবাদটার নাম উপনকপদ। আরেকবার, উপনকপদ। তাহলে 1802 থেকে 4 সালে উপনিষদের ল্যাটিন অনুবাদ প্রকাশ পায়, যার নাম অগ্নপথ। মনে রাখবে এইটা। এটি প্রকাশ পেয়ে গেল 2টো খণ্ডে এবং ফরাসি অনুবাদ আজও প্রকাশ পায়নি। 1832 সালে
উপনিষদ প্রথম জার্মান ভাষা অনুবাদ হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট তথ্য একটা মনে রাখবে এটা। 1853-তে উপনিষদ প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশ পাচ্ছে এবং রোডের হাত ধরে, ভালো করে মনে রাখবে। জার্মান ম্যাক্স মুলার 1879-84 সালে উপনিষদের একদম আধুনিক ইংরেজি অনুবাদটা দিয়েছে। পর 2 বছর 1879-84 সালে উপনিষদকে প্রথম ইংলিশে অনুবাদ করলেন এবং যেটা আধুনিক ইংরেজি আমরা বই বলছি উপনিষদের উপর। ভালো করে তোমরা এগুলো কিন্তু দেখতে পারো, হেল্প করবে। তো এইরূপ সোর্স যারা পাচ্ছ তারা কিন্তু বইটা ফলো করবে। পিএসসি এবং এসএলএসটি নতুন ব্যাচ চালু করেছি, যারা সাথে পেড ব্যাচ। যারা এইরূপ তথ্য পেতে চাইছো, সাবজেক্টের নিকড়ে বের করতে চাইছো, যে কোনো টপিকের কোনো সাবজেক্টের আমার কাছে অজানা থাকবে না, আমি একদম প্রশ্ন উত্তর নয়, নিখুঁতে গিয়ে গভীরে গিয়ে জানবো, নেট মারবো, জিআরএম মারবো এবং সেট কোয়ালিফাইড করে পদে রিসার্চে যাব, বা পরবর্তীকালে ভীষণ বড় জায়গায় আমি যাব একটা, বা আমি লেখক হব আগামী দিনে। যারা সাবজেক্টকে দখল নিতে চাইছেন, সাবজেক্টকে ভালোবাসতে চাইছেন, একটা দিন 1 ঘন্টা মিস করবেন না। পিএসসি ব্যাচ চালু করেছি, আপনারা আসবেন, অনলাইন এবং অফলাইন দুটোতেই করেছি। ইতিহাস প্রশিক্ষণ যারা বড় হতে চাইছে তারা আসবেন অবশ্যই। এবং WBC হিস্ট্রি অপশনালের একটা ভীষণ নতুন ব্যাচ চালু হয়েছে, আপনারা আসুন এবং উপনিষদটা পড়বেন। 20 মার্কসের প্রশ্ন কিন্তু আগামী দিনে পেতে পারেন। এখান থেকে শতাধিক শর্ট প্রশ্ন আসতে পারে, দেখবেন 20-30টা শর্ট প্রশ্ন উত্তর কি হলো এটা পড়াচ্ছে, আপনি উপনিষদটা মন দিয়ে পড়ে ফেলুন না, এখান থেকে শতাধিক প্রশ্ন নিজে করে ফেলতে পারবেন। তো টপিকটা হজম করে ফেলুন, নিজে নিজে কিন্তু করতে পারবেন। আর একটা, যারা WBCS দাও, এই বইটা কিন্তু একবারে দীপ্ত কণ্ঠে বিশ্বাসের সহিত বইটা কিন্তু সংগ্রহ করে নাও। অথেন্টিক একটা বই এবং খুব ভালো লাগবে টপিকগুলো পড়তে আপনাদের। যারা নেটসেট দাও, অবশ্যই আমার ভারতবর্ষের ইতিহাস নেটসেট বইটা কিনবে। আজকে এখানেই রইল। উপনিষদ কেমন লাগলো একটু জানাবে, খুব মন দিয়ে শুনবে। শোপেনহাওয়ারের মত, ম্যাক্স মুলারের মত, রামমোহন, অরবিন্দ ঘোষ, তোমরা দয়ানন্দ সরস্বতী ভালো করে দেখবে। কি বলা আছে সংস্কৃত উদ্ধৃতিগুলো, কি মানে কোন উপনিষদে বলা রয়েছে, কোন কোন উপনিষদে কি বলা রয়েছে, পুরো ছকে ফেলে দিয়েছি। ভালো করে শুনবে, বুঝবে। এইরূপ তথ্য পেতে এই বইটা কিনে নাও, WBCS ক্যান্ডিডেটরা। আর যারা নেটসেট দাও বা পিএসসি দিবে বা এসএলএসটি দেবে, ওই একটাই বই, নেটসেট ভারতীয় ইতিহাস, কিনে বারবার চর্চা করে যাও, দেখবে 10টা বইয়ের থেকেও তোমাকে এগিয়ে দিবে একটা বই। আজকে পর্যন্ত রইল, ভালো থাকবে সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।